মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যদের যারা সংশোধনীগুলো এনেছেন। মোট 5টা সংশোধনী আমি এখানে দেখতে পাচ্ছি। 5টা সংশোধনের মধ্যে প্রথম সংশোধনীটা বোধহয় উত্থাপিত হয় নাই, মাননীয় সদস্য ছিলেন না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংশোধনীটা গুলো উত্থাপিত হয়েছে। 4 নম্বরে মানে কি 4টাই তো সংশোধনী, 4 নম্বর এখানে মিসপ্রিন্ট হয়েছে, এটা 5 নম্বর হবে মাননীয় স্পিকার, প্রিন্টে একটু মিস্টেক হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান যে সংশোধনীটা এনেছেন সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, যাতে ফ্যান্সি ডিল শব্দটা যুক্ত করা হয়। তফসিলের যে লাস্ট আইটেম আছে এখানে, থিবাইন শব্দের পরে ফ্যান্সি ডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। আর একটা সেই তফসিলের উপধারা 5-এ টেনামফিটামিন শব্দের পরে ইয়াবা শব্দ সংযোজিত হবে। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনী দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন। পার্লামেন্টের মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। যত গভীরে গিয়ে এই বিলের প্রস্তাবগুলো এবং মূল আইনের বিধানগুলো মাননীয় সদস্যগণ পড়েছেন, তাতে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আইন প্রণয়নের জন্য এটা খুবই এটা মাইল ফলক হিসেবে কাজ করবে। যে সংশোধনীগুলো তারা এনেছেন তার মধ্যে আমি জনাব নাজিবুর রহমানেরটা আগে অ্যাড্রেস করি বটম আপ করে। থিবাইন শব্দের পরে ফ্যান্সি ডিল শব্দটা যুক্ত করার জন্য তিনি যে সংশোধনীটা এনেছেন সন্নিবেশ, এখানে মাননীয় স্পিকার মাদক দ্রব্যের এই নিয়ন্ত্রণ আইনে কয়েকটা তফসিল আছে যে মাদক দ্রব্য বলতে কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী ইত্যাদি। এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আপনি দেখবেন উনি যে উপধারা 4-এর কথা বলেছেন, যে প্রথম তফসিলের, এটা প্রথম তফসিল, প্রথম তফসিলের 4-এ ক উপধারার ক শ্রেণীর 4-এ উল্লেখিত থিভেইন শব্দটি, এটা লাস্ট আইটেম, এরপরে ফ্যান্সি ডিল। কিন্তু ফ্যান্সি ডিল নামে যে ব্র্যান্ড, সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেই। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদক দ্রব্য হিসাবে এখানে তফসিল অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপরে হয়। যেমন রেকটিফাইড ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট, ওয়াইনে কত পার্সেন্ট, বা 0.5%-এর বেশি অ্যালকোহল থাকলে সেটা এখানে মাদক দ্রব্য হিসাবে গণ্য করা হবে ইত্যাদি। কোনো ব্র্যান্ড হিসাবে হয় না। যেমন বিয়ারের ক্ষেত্রেও দুনিয়াতে বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের বিয়ার আছে, বাট গণ্য করা হবে কেমিক্যাল হিসাবে, যে 0.5%-এর বেশি থাকলে অ্যালকোহল সেটা নিষিদ্ধ হবে কি হবে না ইত্যাদি। তো এইখানে তিনি যে ফ্যান্সি ডিলের কথা বলেছেন সেটা কেমিক্যাল নেম হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা আছে মাননীয় স্পিকার। যেমন থাইওফেন্টানাইল, আলফাসাইল টাইল, বিটা অ্যাসিটাইল, মেথাডোল ইত্যাদির মধ্যে এখানে ইয়াবার ক্ষেত্রে যে কেমিক্যালটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে সেটা এখানে ইনক্লুড করা আছে। তো সুতরাং ব্র্যান্ড নেম হিসাবে যদি আমরা শুধু একটা ইয়াবা দিই, কেমিক্যাল নাটটা না থাকলে সেটা আবার সুবিধা পেয়ে যাবে মাদক দ্রব্য। সুতরাং যে দ্রব্যের মধ্যে এই কেমিক্যালটা পাওয়া যাবে সেটার নাম ইয়াবা হোক বা অন্য কিছু হোক, সেটা সবকিছুই এখানে তফসিলভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি এটার, যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে এই মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরো অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ।
দ্বিতীয়টা তিনি একই বিষয়ে বলেছেন, না প্রথমটাই আমি দ্বিতীয়টা আগে বলেছি, ফেন্সিডিল। এই ফেন্সিডিল নামে বাংলাদেশে আরো অনেক এরকম নেশার দ্রব্য আছে। এটা আসলে নেশার দ্রব্য না, কাশির সিরাপ হিসাবে বিভিন্ন ব্র্যান্ড নেম হিসেবে একটা ব্র্যান্ড নেম হচ্ছে ফেন্সিডিল, কিন্তু কেমিক্যাল হচ্ছে অন্য। সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে মাননীয় স্পিকার। তো সুতরাং আমরা যদি শুধু একটা ব্র্যান্ড নেমকে ইউজ করি যে ফেন্সিডিলটা বাতিল হোক, তো বাকিগুলো কি রয়ে যাবে না? তো সেই জন্য এখানে আইন প্রণয়নের ক্ষেত্রে যতগুলো ক তফসিলভুক্ত, খ তফসিলভুক্ত যতগুলো কেমিক্যালের বর্ণনা করা হয়েছে, এখানে শত শত কেমিক্যাল আছে। সেই কেমিক্যালের মধ্যে ফেন্সিডিলের যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ওই ব্র্যান্ড নেমটা অন্তর্ভুক্ত করাটা সেটা ন্যায্য হবে না মাননীয় স্পিকার, এটা আইনের দুর্বলতা হবে। কিন্তু আমি তার আন্তরিকতাটাকে মানে খুবই বেশি প্রশংসা করি এবং তার আইনের গভীরে গিয়ে স্টাডি করে এই সংশোধনীটা নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে মাননীয় সদস্য জনাব নাজিবুর রহমান সাহেবের এই সংশোধনীগুলো দুইটা গ্রহণ করা যাচ্ছে না বলে আমি দুঃখিত। বাকি সংশোধনীগুলোর মধ্যে জনাব জয়নাল আবেদিন ফারুক উত্থাপিত যে সংশোধনী, মালখানা বলতে আমরা কি বুঝাই সেই জিনিসটা ডিটেইল করা আইনে ছিল না এতটাই। তো সেই জন্য সেই মালখানা অর্থ এই আইনের অধীন পরিচালিত মাদক বিরোধী অভিযানকালে অধিদপ্তর কর্তৃক জব্দকৃত আলামত সংরক্ষণের নির্ধারিত স্থান। ইতিপূর্বে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে জানেন, মালখানা হচ্ছে একটা আম ব্যাপার, আম মালখানা। সেইখানে মাদক দ্রব্যগুলো যদি মালখানাতে রাখা হয়, দেখা যায় দিন শেষে সেটা পাউডার হয়ে যাচ্ছে বা অন্য কোনো দ্রব্য হয়ে যাচ্ছে, আটা ময়দা হয়ে যাচ্ছে, তাকে আর সাজা দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য মালখানাটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আলাদা একটা মালখানা স্থাপনের প্রস্তাবটা আমরা এই আইনে করেছি, কিন্তু বিস্তারিত শব্দটা ডেফিনেশনটা এখানে দেয়া ছিল না। তিনি যে সংশোধনীটা এনেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এই সংশোধনীটা আমরা গ্রহণ করছি মাননীয় স্পিকার। তারপর জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মাননীয় সদস্য যে প্রস্তাবটা করেছেন, এই মালখানার স্থাপন এবং পরিচালনা কিভাবে হবে আইনে নির্ধারণ করে দেয়া ছিল না। সেই জায়গায় বলা আছে যে এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদক দ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যেটা একটু আগে বললাম, যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হবে। আইনের মধ্যে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া আছে, সরকার সেই বিধিটা প্রণয়ন করবে এই মালখানা কিভাবে পরিচালিত হবে, স্থাপনা এবং পরিচালনা। এবং এই মালখানার বিষয় আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, যে লক্ষ লক্ষ ইয়াবা বা ফেন্সিডিল বা মাদক দ্রব্য এগুলো জব্দ করা হয়, সেগুলোর ব্যবস্থাপনা আমরা কি করব, নিষ্পত্তি কিভাবে হবে? কোর্টের অনুমতি নিয়ে 15 কার্য দিবসের মধ্যে এগুলো ধ্বংস করা হবে। তবে আলামত হিসেবে কোর্টে উপস্থাপনের জন্য একটা আলামত রেখে দেয়া হয়, সেটা কোর্টের নির্দেশনা থাকবে এবং আইনানুগ পদ্ধতিতেই সেটা নিষ্পন্ন করা হবে, ধ্বংসপ্রাপ্ত করা হবে। তা না হলে দেখা যায় এগুলো আবার বাজারে চলে আসে। সেই জন্য যাতে যথাশীঘ্র সম্ভব ধ্বংস করা যায়, সেই জন্য এই ব্যবস্থা রাখা। তবে মাদক দ্রব্যের সাথে অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায়, যেমন গাড়ি পাওয়া যাচ্ছে, মোটরসাইকেল পাওয়া যাচ্ছে, অন্যান্য বিষয় জব্দ করা হয়, অস্ত্র ইত্যাদি বিষয় মানে জব্দ করা হয়। সেই জব্দকৃত আলামতগুলো আইনানুগ পদ্ধতিতে আমরা নিষ্পত্তি করব, যেগুলো ধ্বংস করে দেয়া ঠিক হবে না, আলামত হিসাবে কোর্টে উপস্থাপন করতে হবে। আর জনাব রফিকুল ইসলাম হেলালি মাননীয় সদস্য যেই সংশোধনীটা এনেছেন, এই যে মাদক মামলাগুলো রেকর্ড করার জন্য এখন বর্তমানে থানাতে কোনো আলাদা সেল নাই। তা আমরা যেহেতু মাদকের বিরুদ্ধে একটা সর্বগ্রাসী অভিযান চালাতে চাচ্ছি, মাদক দ্রব্য নির্মূল করতে যাচ্ছি সমাজ থেকে, সর্বাত্মক, আমি তো বাংলাতে একটু অসুবিধা আর কি মাননীয় স্পিকার, সর্বাত্মক যে প্রচেষ্টা গ্রহণ করছি, সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা নিতে হচ্ছে যে মাদকের মামলা রুজু করার জন্য প্রত্যেক থানাতে একটা আলাদা ফোকাল পয়েন্ট থাকবে, সেল থাকবে, যাতে দ্রুততম সময়ে মাদকের মামলাগুলো রেকর্ড করা যায় এবং সেটা রেকর্ড করে অভিযোগপত্র দাখিল এবং নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য এই সেলের মধ্যে সংরক্ষণ করবে এবং মাসিক ভিত্তিতে মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে মাসিক ভিত্তিতে
সেটার নিষ্পত্তি কি হলো, কোনটা তদন্তনাধীন আছে, কোনটা সাজা হলো, কোনটা কি হলো, এই তথ্যগুলো প্রতিবেদন আকারে তাকে প্রতি মাসে প্রেরণ করবে, যাতে করে আমরা একটা মনিটরিং ব্যবস্থা করতে পারি যে মাদক মামলাগুলোর অবস্থা কি হচ্ছে, সেগুলো কতটা নিষ্পত্তি হচ্ছে, কতটা খালাস পাচ্ছে, বা কোনগুলো আমাদের আপিল করতে হবে ইত্যাদি। এবং এক্ষেত্রে ট্রাইব্যুনালের কথা যেটা বলা আছে, ক্ষেত্র মতে প্রত্যেকটা দফায় দফায় এখতিয়ার সম্পন্ন আদালতের পাশাপাশি আমরা যেহেতু ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব করেছি, সেটার জন্য একটা ট্রাইব্যুনালের শব্দগুলো ক্ষেত্রমতো সন্নিবেশিত করার জন্য আরেকটা দফা, সেটা অনেকগুলো দফাতে আমরা এনেছি, বাট এই দফাতে এটা ছিল না। তো এই তিনটা সংশোধনী জনাব জয়নাল আবেদিন ফারুক, জনাব আখতারুজ্জামান, মোহাম্মদ আখতারুজ্জামান এবং জনাব রফিকুল ইসলাম হেলালি কর্তৃক আনিত এই সংশোধনী প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।